2022, তারপর গেছে 2023, 2024, এখন চলছে 25 আগস্ট। এই লম্বা সময়ের পর এই 2025 আগস্টে স্টাফ নার্স গ্রেড পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে, মানে সরকারি স্টাফ নার্স নিয়োগের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো বেরিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়েছে, মোটামুটি সমস্ত নার্সিং পার্সনের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও সেটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই বছরের রিক্রুটমেন্টটা দেখে, মানে রিক্রুটমেন্ট নোটিশটা দেখে কিছু কথা মনে হলো, এবং সেই কথাগুলো বলার প্রয়োজনটা খুব ইম্পর্টেন্ট। তার জন্যই আজকের এই সেশন। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেখে আমার এটাই মনে হয়েছে, নার্সিং এর কারেন্ট যে জব সিনারিওটা চলছে এবং ভবিষ্যতে যেটা হতে চলেছে তারই একটা প্রতিফলন বা মিরর ইমেজও বলতে পারো। তার জন্যই আজকের এই ভিডিওটা করা। এটা শুধুমাত্র যারা এবছর নার্সিং পড়ে চাকরি প্রার্থী তাদের জন্য নয়, যারা নার্সিং পড়তে চলেছে এবং নার্সিং পড়ছো তাদের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। এবছর এখনো এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন বলো বা জেনপাস ইউজি বলো, কোনোটারই ফর্ম ফিল আপ হয়নি। এবং যারা ভাবছো যে নার্সিং পড়লেই তোমার সরকারি চাকরি একেবারে পাকা বা সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে চাকরি দেওয়ার জন্য, সেই ভুল ভাবনাটা ভাঙা অবশ্যই জরুরি। আজকে সেশনটাতে মেনলি আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে যেটা করব সেটা হচ্ছে, সবাই যে কোয়েরিটা করেছে বিভিন্ন মিডিয়াতে, মানে কমেন্ট সেকশন বলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, তো সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম বা মার্কস ক্যালকুলেশনটা কিরকম হবে এবং আমাদের ভবিষ্যতে চাকরির পরিস্থিতি কেমন হতে চলেছে, সেটাই আজকে সেশনের মূল বক্তব্য। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি এরশাদ রায়, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ আ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক। লেটস মেক নার্সিং সিম্পল। সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেল করে আমাকে জানাতে পারো। তার প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। 2022, তারপর এখন চলছে 2025 আগস্ট, রিক্রুটমেন্ট বেরিয়েছে। এবং এই যে বললাম যে এই এতদিন দীর্ঘ 3 বছর পর এই রিক্রুটমেন্ট বেরিয়েছে, এবং এটা কেন নার্সিং এর চাকরির সিনারিওর বাস্তবতাটাকে যাচাই করছে, তার কারণ হচ্ছে আমি মনে করি যে এই পৃথিবীটাই চলে পুরোপুরি ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের উপর। যদি সাপ্লাই কম হয় সেটা ডিম্যান্ড বাড়তে বাধ্য, যদি সেটার প্রসপেক্ট থাকে এবং ইম্পর্টেন্স থাকে। এখন নার্সিং এর পড়ার যে সিট সেটা অনেক বেড়ে গেছে এবং তার তুলনায় ভ্যাকেন্সি অনেকটাই কম। তাই এবছরে যারা ফ্রেশার্স হিসাবে বেরোচ্ছ বা বেরিয়ে গেছো, তাদের অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছো। বেসিক্যালি তারা বাড়িতে বসে রয়েছে, কারণ বেশিরভাগ প্রাইভেট অর্গানাইজেশনে গেছো এবং সেখান থেকে ফিরিয়ে দিয়েছে বা মুখ ফিরিয়ে নিয়েছে যে চাকরি নেই বা ভ্যাকেন্সি নেই। এবং তারা আশা করে বসে আছো যে তোমরা সরকারি চাকরি, ঠিক আছে প্রাইভেটে চাকরি হলো না তো কি হয়েছে, সরকারি চাকরি তো আছে, তাই সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ। কিন্তু সরকারি চাকরির অবস্থাটাও দেখো, যে দীর্ঘ 3 বছর পর একটা নার্সিং এর গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। তাও দেখে মনে হচ্ছে 5,000 পোস্ট, মানে অনেকটা বড় পোস্ট। কিন্তু যে পোস্টের জন্য আমরা ম্যাক্সিমাম জেনারেল ক্যাটাগরি বা ম্যাক্সিমাম ছেলে মেয়ে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করে সেটা হচ্ছে আনরিজার্ভ পোস্ট। আনরিজার্ভ সিটের সংখ্যা সেখানে 1375। এবারে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে আনরিজার্ভ সিটের সংখ্যা হলো 1375। মানে বুঝতেই পারছো 5,000 সিটের মধ্যে 1375 কতটা কম। তার মধ্যে আরো একটা ক্যাচ রয়েছে, সেটা হলো আগের বারে যে নোটিফিকেশন গুলো বেরিয়েছিল সেখানে একটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে পিডব্লিউডি সিট যদি ফিল আপ না হয় তাহলে পিডব্লিউডি সিটটা আনরিজার্ভ ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এবারের নোটিফিকেশনে এরকম কোনো কথা লেখা নেই, অন্তত আমি দেখিনি। যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে প্লিজ আমাকে প্রোভাইড করো। তাও এখানে একটা আশার আলো রয়েছে, সেটা হলো যেহেতু আগের বছর কনভার্ট হয়েছিল পিডব্লিউডি সিট জেনারেলে তাই বা আনরিজার্ভে, তো এখানেও একটা চান্স থাকে যে পিডব্লিউডি সিট গুলো আনরিজার্ভে যদি ভর্তি না হয় কনভার্ট হতে পারে, এবং তখন সিট সংখ্যা দাঁড়াচ্ছে 1603। সেটাও কিন্তু খুব একটা বেশি কিছু নয়। এই হলো গিয়ে ডিম্যান্ড। এবার চলে আসছি সাপ্লাই। আমরা সবাই জানি যে গত 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি। তাহলে আমি যদি
কম করেই রেসিপ্রোকাল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতজন চাকরি জিএনএম বা বিএসসি নার্সিং করে যতজন বেরিয়েছে সেই চাকরি প্রার্থীর সংখ্যাটা ভাবি যে পার ইয়ার 10,000, যদিও বলছি এটা খুব কম করে, তাহলে 3 বছরে আমার টোটাল চাকরি প্রার্থীর সংখ্যা কত হচ্ছে 30,000। তাহলে 30,000 এর মধ্যে 30,000 এই যে লোক বা এই যে নার্স তারা যাচ্ছে মাত্র 1603 সিটের জন্য লড়াই করতে। আর যেহেতু ক্যাটাগরিটার নাম আনরিজার্ভ, তার মানে সেটা ওপেন টু অল। তার মানে বলছি, তার কারণ যদি কোনো এসসি, এসটি, ওবিসি-এ, ওবিসি-বি ক্যাটাগরির চাকরি প্রার্থীরা নাম্বার বেশি পেয়ে থাকে, তারা কিন্তু সবাই আনরিজার্ভ ক্যাটাগরিতেই ঢুকবে, তারা কিন্তু তাদের ক্যাটাগরিতে ঢুকবে না। তাহলে বুঝতেই পারছো যে সাপ্লাই আর ডিম্যান্ডের সংখ্যাটা কতটা পার্থক্য। তাই যারা নার্সিং পড়তে আসবে বলে ভাবছো, নার্সিং পড়ছো এবং যারা এখন পরীক্ষা দিতে যাচ্ছ, মানে এই নোটিশটা বেরিয়ে অ্যাপ্লাই করবে এবং ইন্টারভিউ বসবে, তারা কিন্তু এটা ভেবে চিন্তেই বসবে যে সেখানে কিন্তু তোমার চান্স কতটা। এই চান্সের রেসপেক্টেই বলি যে এবছর কাট অফটা একটু চেঞ্জ হবে, কারণ এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়েছে। তো এই কাট অফ নিয়ে পুরো সেশন আমরা একটা আলাদা ভিডিও করব, তো সেটা দেখতে থাকো। এরপর চলে আসছি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড যে ডাউট গুলো রয়েছে সেইগুলোতে, এবং সব থেকে বেশি যে ডাউটটা রয়েছে সেটা ফর্ম ফিল আপের জন্য মার্কস ক্যালকুলেশন তুমি কি করে করবে। এবারে ফর্ম ফিল আপের জন্য শুধুমাত্র দুটো মার্কস লাগবে, একটা হচ্ছে এইচএস এর নাম্বার আর সেকেন্ডটা হচ্ছে জিএনএম বা বিএসসি নার্সিং তুমি যেটা পাস করেছো সেটার নাম্বার। এবার চলে আসছি এইচএস এর নাম্বারে। এইচএস এর নাম্বারে বেস্ট 5 বা বেস্ট 4 যা আছে সেটা তোমাকে দেখলে চলবে না, তোমার মার্কশিটে যে সমস্ত সাবজেক্টের নাম লেখা আছে এবং তার এগেনস্টের নাম্বার পুট করা আছে সমস্ত নাম্বারই তোমাকে অ্যাড করে এখানে লিখতে হবে টোটাল। মানে তুমি অ্যাডিশনালে ফেল করো, পাস করো বা বেস্ট 5-এ অ্যাড হোক বা নাই হোক, তাহলেও তোমাকে ওই নাম্বারটা এখানে অ্যাড করতে হবে, এখানে বাদ দিলে চলবে না। মানে রেজাল্টে যতগুলো সাবজেক্টের নাম লেখা আছে এবং তার নাম্বার দেওয়া আছে সবগুলো এখানে অ্যাড করবে। এই হলো গিয়ে এইচএস। এবার চলে আসি জিএনএম এর মার্কসে। জিএনএম এর মার্কসে ইন্টার্নশিপের মার্কস অ্যাড হবে না। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে একটা ডাউট থেকে যায়, সেটা হচ্ছে ইংলিশ এবং কম্পিউটার সায়েন্সের মার্কস নিয়ে। যে ইংলিশ এবং কম্পিউটার সায়েন্সের মার্কস তোমার রেজাল্টে অ্যাড করা থাকে, তাই তোমরা বুঝতে পারো না যে ওই নাম্বারটা অ্যাড করবে কি করবে না। এখানে বলে রাখা দরকার যে ইংলিশ এবং কম্পিউটার সায়েন্সের মার্কস অ্যাড হবে না, বাদ বাকি যে টোটাল সেটা তোমরা লিখবে। তাহলে মোদ্দা কথা হলো এইচএস এর সবকটা মার্কস অ্যাড করবে, জিএনএম এর ক্ষেত্রে তুমি ইন্টার্নশিপের নাম্বার অ্যাড করবে না, আর বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তুমি ইংলিশ এবং কম্পিউটার সায়েন্সের মার্কস অ্যাড করবে না। এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ শুরু করো, কাট অফ এবং ইন্টারভিউ রিলেটেড ভিডিও আসবে। তো এখানে আরেকটা সবার কোয়ারি থাকে, সেটা হচ্ছে মাল্টিপল এক্সপিরিয়েন্স যদি হয়, মানে ফ্র্যাগমেন্টেড এক্সপিরিয়েন্স যদি হয়, তাহলে সেটা কাউন্ট করা হবে কিনা। সেটা কাউন্ট করা হবে বলেই মনে হচ্ছে, এবং এখানে রেজাল্ট আউটের পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তার আগে থেকে নয়। মানে রেজাল্টের হার্ড কপিতে যে ডেটটা রয়েছে সেই ডেটের পর থেকে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট করা শুরু হবে। এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে টিল লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন পর্যন্ত। তো এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা সবার জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ফ্রেশার্সরা যাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই তারা অ্যাপ্লাই করতে পারবে না, এবং তার সাথে বিএসসি মেল এবং পোস্ট বেসিক মেল ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে না। এবার যদি তোমার মনে হয় অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতেই পারো, তারপরে যা হবে দেখা যাবে। আজকে সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।